চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH রাম রামা রামেতি রামে রামে মনোরমে, অর্থাৎ শ্রী রামচন্দ্রের নাম যখন ভগবান মহাদেব তিনি নিজে শ্রী রামচন্দ্রের নাম দেন কোথায়? মণিকর্ণিকা ঘাটে, যেখানে যাদের মৃত্যু হওয়ার পর মণিকর্ণিকা ঘাটে নিয়ে যাওয়া হয়, শাস্ত্রে আছে তাদের কানে রাম নাম দিয়ে, এই রাম নাম যেটাকে অমূল্য বলা হয়, অমৃত বলা হয়, সেই রাম নাম দিয়ে তাদেরকে মোক্ষ দান করেন মহাদেব। অর্থাৎ রাম নামের মাহাত্ম্য এবং শ্রী রামচন্দ্রের মাহাত্ম্য আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মে, আমাদের হিন্দু ধর্মে হোক কিংবা আমাদের সংস্কৃতি, কালচার এবং ইতিহাসে তার কতটা গুরুত্ব সেটা বলে শেষ করা যায় না। কিন্তু আজকের অনুষ্ঠান, যে অনুষ্ঠান আজকে গোটা দেশ দেখলো, সেই অনুষ্ঠান শ্রী রামচন্দ্রের মন্দিরের দ্বিতীয় তলার উদ্বোধন এবং তারই সঙ্গে সঙ্গে রাম দরবারের উদ্বোধন। সেই ছবিগুলো আমি দ্রুত একবার দেখাবো, তারপর আমি ডিবেটে যাব। ডিবেটের আগে দ্রুত দর্শকদের একবার দেখাই সেই অসাধারণ সুন্দর ছবিগুলো। আজকে দেখুন প্রিয় দর্শক, শ্রী রামচন্দ্রের রাম দরবার, শ্রী রাম মন্দিরের এই অসাধারণ ছবি এবং প্রণাম করি দুহাত জুড়ে শ্রী রামচন্দ্র ভগবান এবং রাম দরবার। শ্রী সীতা মা, লক্ষ্মণ এবং হনুমান তারা বসে রয়েছেন রাম দরবারে এবং মা সীতা এবং রামচন্দ্র রয়েছেন ফুল স্ক্রিনে। আমি এবার দেখাবো এই সমস্ত ছবিগুলো, অসাধারণ ছবি, শ্রী রাম দরবারের অসাধারণ ছবি। রামচন্দ্র ভগবানের দরবারের উদ্বোধন হলো অযোধ্যায় রাম মন্দিরের দ্বিতীয় তলে এবং সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ করে উদ্বোধন হলো এবং তার সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হলো ছিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার হাত ধরে উদ্বোধন হলো রাম মন্দিরের সেই অসাধারণ সুন্দর ছবি, রাম দরবারের ছবি। এবং উল্লেখ্য হলো কয়েক লক্ষ পর্যটক এবং ভক্তরা আজকে উপস্থিত ছিলেন এবং সেই বৈদিক মন্ত্রোচ্চারণও শোনাবো আমি। একদিকে যেমন রাম দরবারে আরতি করছেন যোগী আদিত্যনাথ, তার সঙ্গে সঙ্গেই বৈদিক মন্ত্রোচ্চারণ চলছে এবং उसकी अपनी ही नाभि में छिपी है। इसी तरह অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর শ্রী রামলালা এবং শ্রী রামলালা যেমনভাবে ধর্মীয়ভাবে সুন্দর এবং তাৎপর্যপূর্ণ, তার মন্দির তাৎপর্যপূর্ণ, তেমনই টেম্পল ইকোনমি অর্থাৎ মন্দির অর্থনীতিতে গোটা এলাকার ভোল পাল্টে দেওয়ায় রাম মন্দির, গোটা দেশের ভোল পাল্টে দেওয়ায় রাম মন্দিরের কতটা তাৎপর্যতা বলে শেষ করা যায় না। এবং প্রাথমিকভাবে বহু বিরোধিতা হয়েছে এই রাম মন্দিরের, কেন রাম মন্দির হচ্ছে, কেন টাকা খরচা হচ্ছে, কেন রাম মন্দিরের জায়গায় হসপিটাল হচ্ছে না, কেন রাম মন্দিরের জন্য এত দিন ধরে কেস চলবে, কেন রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রী নিজে যাবেন, এই সমস্ত প্রশ্ন হয়েছিল। তো ইন্ডি জোটের তরফ থেকে হয়েছিল, কংগ্রেসের তরফ থেকে হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যাননি। পরবর্তীকালে তিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন পাল্টা একটি মিছিলও করেন। কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন আমি অ্যাপ্রিসিয়েট করি, ভালো হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করলেন এই রাজ্যে এবং সেই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকলেন এবং জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করার পিছনে যত সমস্ত খরচাপাতি সমস্ত কিছু কিন্তু সরকারের তরফে দেওয়া হলো। দ্রুত একবার সেই ছবিগুলো দেখাবো মনে করানোর জন্য যে মন্দির অর্থনীতি এবং হিন্দু ঐক্য এই দুটোর গুরুত্ব কতটা বাড়ছে গোটা দেশে এবং এই রাজ্যে। দ্রুত সেই ছবি একবার দেখাবো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাম মন্দিরে উপস্থিত থাকেননি, যিনি বিভিন্নভাবে বলেছিলেন এটা রাজনীতি, তিনি কিন্তু বুঝলেন, জানলেন, হয়তো অনুধাবন করলেন যে এটা গুরুত্বপূর্ণ। মন্দিরের পিছনে থাকা অর্থনীতি এবং মন্দিরের পিছনে থাকা কালচারাল রুট অর্থাৎ সাংস্কৃতিক শিকড় কতটা গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন, জানলেন হয়তো, নাকি তিনিও রাজনীতি করলেন সেসব ডিবেটের বিষয়। কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করব, ভালো বলবো, রাজ্যে এত সুন্দর জগন্নাথ মন্দির হলো, বেশ ভালো, জগন্নাথ দেব দর্শন দিচ্ছেন। আচ্ছা, এই দুটো মন্দিরের কথা বললাম, শ্রী রামচন্দ্র রামলালার দর্শন করালাম, জগন্নাথ দেবেরও দর্শন করালাম, কিন্তু এই রাজ্যে জানেন কি আরও একটা গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে এবং খুব দ্রুত 1-1.5 বছরের মধ্যে খুলতে চলেছে, গোটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির এই রাজ্যে হতে চলেছে। কোথায়? আপনার রাজ্যে। হ্যাঁ স্যার, আপনার রাজ্যে হতে চলেছে গোটা বিশ্বের সবচেয়ে বড় ভব্য মন্দির হচ্ছে এই মুহূর্তে ইসকন মায়াপুরে। এই মুহূর্তে একবার দ্রুত সেই ছবি দেখাবো আমি।
অর্থনীতির কথা বলছি, ইকোনমির কথা বলছি, ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় বিশ্বাস নিজের জায়গা তো রয়েছেই রয়েছে। এই অসাধারণ সুন্দর টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম যেটাকে বলা হয়, অর্থাৎ বৈদিক তারামণ্ডল মন্দির বলা হয়, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে, সেখানে এই মন্দির করছে ইসকন এবং এই মন্দির ঘিরে উন্মাদনা রয়েছে, কারণ এই মন্দিরে প্রাথমিকভাবে যিনি বিনিয়োগ করেন ফোর্ড কোম্পানির, যিনি এই মুহূর্তে সবচেয়ে বড় যার অংশীদারিত্ব রয়েছে অ্যালফ্রেড ফোর্ড, তিনি অম্বরীশ দাস তার নাম, দীক্ষিত নাম, তিনি সবচেয়ে বড় বিনিয়োগ করেন এবং ভক্তদের বিনিয়োগ যে ডোনেশন রয়েছে সেই টাকায় যে বিরাট মন্দির হচ্ছে, এই গোটা এলাকার অর্থনীতি বদলাচ্ছে। এখানে এত পর্যটক আসবেন এবং তার সঙ্গে ভক্তরা আসবেন গোটা বিশ্ব থেকে। মনে করা হচ্ছে যে শুধুমাত্র এই মায়াপুর জায়গাটি নয়, গোটা নদিয়া জেলার অর্থনীতি এবং রাজ্যের অর্থনীতি বদলাবে। আজকে রাম দরবারের উদ্বোধন যখন হলো, শ্রী রামচন্দ্র ভগবান যখন অধিষ্ঠান করছেন নিজের আসনে এবং গোটা বিশ্বকে দর্শন দিয়ে তিনি আশীর্বাদ দিচ্ছেন, তিনি কল্যাণময় দর্শন দিচ্ছেন গোটা বিশ্বকে, তখন যোগী আদিত্যনাথ প্রধানত সেই অনুষ্ঠানটির পরিচালনা করেন এবং তিনি কি বক্তব্য রাখেন আজকে এই মন্দিরের গুরুত্ব এবং এই অর্থনীতির গুরুত্ব নিয়ে যোগী আদিত্যনাথের বক্তব্য শুনবো। তারপর দ্রুত আমি যাবো এরপরে হাই ভোল্টেজ ডিবেট, এবার বক্তব্যগুলো শোনা এই মুহূর্তে জরুরি। শুনুন। आज का दिन बहुत महत्वपूर्ण दिन है। अयोध्या धाम में 22 जनवरी 2024 को प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में उनके कर कमलों से 500 वर्षों के एक लंबे इंतजार को समाप्त करते हुए मर्यादा पुरुषोत्तम प्रभु श्री राम लला की प्राण प्रतिष्ठा का कार्यक्रम संपन्न हुआ था। पूरा देश और पूरी दुनिया अभिभूत थी। 500 वर्षों की जड़ता को दूर किया गया था। भारत का पुनर्वैभव देश के यशस्वी प्रधानमंत्री जी के कर कमलों से अयोध्या धाम में पुनर्स्थापित हुई थी और आज उसी की अगली कड़ी श्री राम जन्मभूमि अयोध्या धाम में भव्य राम दरबार की प्राण प्रतिष्ठा का कार्यक्रम संपन्न हुआ है। उत्तर प्रदेशের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন 500 বছরের অপেক্ষার পর ভব্যভাবে সম্পূর্ণভাবে নিজের পরিবার সমেত রাম দরবার প্রতিষ্ঠিত হলো, শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠিত হলেন। কিন্তু তার সঙ্গে আর কি প্রতিষ্ঠিত হলো? তার সঙ্গে প্রতিষ্ঠিত হলো কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা আরো এক ধাপ এগিয়ে গেল। এই দ্বিতীয় তল উদ্বোধনের পর মনে করা হচ্ছে যা পর্যটক, যা ভক্তরা আসতেন তা আরো ডাবল হতে চলেছে। যারা এসেছেন এর আগে তারা আবার আসতে চলেছেন শ্রী রামচন্দ্রের রাম দরবার দর্শন করার জন্য। এতে খারাপ কি হতে পারে? এর বিরোধিতা কি করে হতে পারে? আর আশ্চর্য বিষয় হলো বিরোধিতা করেছিলেন যারা, তারাও কি এবার অনুধাবন করছেন যে এই ভারতে হিন্দু ঐক্য এবং মন্দির প্রতিষ্ঠা করা, এটাকে এড়িয়ে কোনো মতে রাজনীতিও করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম দরবারে রামচন্দ্রের মন্দিরে শ্রী রামলালার মূর্তি প্রতিষ্ঠার পর, বিগ্রহ প্রতিষ্ঠার পর কি বলেছিলেন দ্রুত শুনবো, তারপর হাই ভোল্টেজ ডিবেট শুনুন। वो भी एक समय था जब कुछ लोग कहते थे कि राम मंदिर बना तो आग लग जाएगी। हम देख रहे हैं ये निर्माण किसी आग को नहीं बल्कि ऊर्जा को जन्म दे रहा है। अपनी सोच पर पुनर्विचार कीजिए। राम आग नहीं है, राम ऊर्जा है। राम विवाद नहीं, राम समाधान है। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সরাসরি যাব ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমি রাজনীতি দূরে রাখবো এখন আপাতত, হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে আমি রাধারমন প্রভুকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাবো, কিশলার অগ্নিবাণে স্বাগত জানাবো। রাধারমন প্রভু, রিপাবলিক বাংলায় কিশলার অগ্নিবাণে আপনাকে স্বাগত। আপনি এই জগন্নাথ মন্দিরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যখন রাম মন্দিরের উদ্বোধন হয়েছে আপনাকে আমি দেখেছিলাম অযোধ্যায় কয়েক লক্ষ মানুষ যখন সেখানে যাচ্ছেন তাদের প্রসাদ পাওয়াচ্ছেন। রাম মন্দির হোক বা জগন্নাথ
জগন্নাথ মন্দির বা ইসকন মায়াপুরের টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। আমি আপনাকে জিজ্ঞেস করছি রাধারমণ প্রভু, যে এই ভারতবর্ষে মন্দির ঘিরে যে অর্থনীতি গড়ে ওঠে, মানুষের জীবন জীবিকা গড়ে ওঠে, যে ইকোনমি গ্রো করে, সেটাকে কি এড়িয়ে যাওয়া সম্ভব? এটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়? সমস্তটা নিয়ে বলতে পারেন, বলুন প্রভু। হরে কৃষ্ণ। আমাদের সনাতন কালচারে মন্দির থেকে পুরো ইকোনমি চলতো। আমরা যেটা বলি কি ভারত অনেক সমৃদ্ধ দেশ ছিল, ওটা ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন হচ্ছে মন্দির ইকোনমি। আমরা দেখছি কি মায়াপুরে যখন মন্দির হচ্ছে, তখন ওখানে যদি আপনি 20 সালের কম্পেয়ার করবেন, পুরো অর্থনীতি, পুরো যে এরিয়াতে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, ওটা অনেক হয়েছে। আমরা এটাই দেখলাম কি কিছুদিন আগে দীঘাতে যখন জগন্নাথ মন্দির হয়েছে, আপনি ওখানে চলে যান, ওখানে কত ওখানকার যে লোকাল বিজনেসম্যানরা রয়েছে, ওদের যে বিজনেস অনেক মাল্টিপ্লাই হয়ে গেছে। আপনি গেলে ওখানে হোটেলে রুম পাবেন না। যারা ইভেন রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, ওরা আগে যত কামাচ্ছে ও থেকে 10-15 গুণা বেশি ওদের আয় বেড়ে গেছে। মন্দির যখন হয় তখন ওখানে ও থেকে যে আশপাশের যে লোক থাকে, ওদের অনেক কিছু, টুরিস্টরা আসছে, ট্রান্সপোর্টেশন, অনেক কিছু হয়। 2019 সালে IIT খড়গপুর একটা রিসার্চ করেছিল দুর্গাপূজা নিয়ে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে। তখন ওরা বলেছিল কি 2019-এ দুর্গাপূজার যে ইকোনমি হচ্ছে, মাত্র 10 দিনে 42,000 কোটি টাকা বিজনেস হয়। এই টাকাটা যখন রিভলভ হয়ে কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে আমাদের গ্রামের যারা চাষিরা রয়েছে, ওরা আসে দুর্গাপূজার সময়, ওরা ঢাক বাজায়, তো ওটা ওদের এক্সট্রা ইনকাম হচ্ছে। যারা পান্ডাল করছে, যারা আর্টিস্ট রয়েছে, ঠিক, যত বিজনেস আছে, ও পুরো ইকোনমিটাই অনেক বেড়ে যায়। 2019 থেকে এখন এবার 2024 সালে দুর্গাপূজা ইকোনমি প্রায় 80,000 কোটি টাকার হয়ে গেছে। তো এটা যখন ইকোনমি রিভলভ হয়, যে মানুষ, সাধারণ মানুষ আছে, ওরা বেনিফিট হয়। একদমই। রাধারমণ প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, যারা বলেন যে মন্দিরের জায়গায় মন্দির বানাবেন না, সেখানে হসপিটাল বানান, সেখানে স্কুল বানান। আচ্ছা, হসপিটাল স্কুল তো হবেই হবে, হসপিটাল স্কুল তো হচ্ছে। এমনকি মন্দির তৈরি হলে তার আশেপাশেও তো হসপিটাল স্কুল হবে, কারণ সেখানে পপুলেশন বাড়বে, জনসংখ্যা বাড়বে। এইটা কি কোনো লজিক হতে পারে, যুক্তি হতে পারে যে না রাম মন্দির চাই না, না জগন্নাথ মন্দির চাই না, না ইসকন মন্দির চাই না, মায়াপুরের মন্দির চাই না, সেখানে একটা হসপিটাল চাই? আরে ভাই, দুটোই চলুক, অর্থনীতি বাড়ুক, তাই নয় কি প্রভু? কি বলবেন? একদম ঠিক বলছেন। এটা একদম ফালতু যুক্তি ওরা দিচ্ছে কি এটা না এটা করুন। কিন্তু যদি যখন মন্দির হয়, আপনার 80% ডিজিজ ওটাও হবে না। কেন কি আপনি যখন মন্দিরতে আসতে শুরু করবেন, তখন আপনি অনেক নেশা ছেড়ে দেবেন। আপনি সকালে উঠবেন, ফালতু জিনিস খাবেন না, এইরকম আবার আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তো মন্দির আপনার যে আচরণ আছে, ব্যবহার আছে, লাইফস্টাইল আছে, ওটাও চেঞ্জ করে দেয়, ওটাই সংযমিত করে দেয়। তো যারা মন্দিরে যায়, মন্দির ইকোনমি আসলে ওরা দেখবেন মন্দিরে যারা যায় ওরা শান্তিও পায়। তো আমরা দেখছি কি 21st সেঞ্চুরি থেকে সব থেকে বড় ডিজিজ হচ্ছে মেন্টাল ডিজিজ। ঠিক, যদি আপনি মন্দিরে যান, ভগবানের আরাধনা করবেন, এসব কিছু আপনার আশেপাশে আসবে না। ঠিক, অনেক ধন্যবাদ। রাধারমণ প্রভু, ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ প্রভু আপনাকে। আমি সরাসরি আজকের অগ্নিবাণ নেব এবং যাব হাই ভোল্টেজ ডিবেটে। আমার প্রশ্ন, আজকের প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে, আজকে যে প্রশ্ন দিয়ে আমি যাচ্ছি, আমার ডিবেটে ঢুকছি, সেই প্রশ্ন হলো হিন্দু ঐক্য আর মন্দির অর্থনীতি ভবিষ্যৎ। কারণ হিন্দু ঐক্য আর মন্দির অর্থনীতির কথা যারা এর বিরোধিতা করেছিলেন এক সময়, তারাও তো মেনে নিচ্ছেন, তারাও তো সেই পথেই চলেছেন। তাহলে কোথায় বিভেদ, কোথায় অন্য কোনো পথ বা অপশন, আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো এবং আমি এক এক করে যাব, প্রশ্ন করব হিন্দু ঐক্য এবং মন্দির অর্থনীতি এই দুটো অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং এই পথ ছাড়া আর পথ নেই, রাজনৈতিকভাবেই বা হোক না কেন, এটাই কি পথ, আমি প্রশ্ন করবো। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অরিত্র সাহা, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন
সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন অংশুমান কর কবি, আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। আমি সজল বাবুকে দিয়ে শুরু করব। সজল বাবু, আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা দেখলাম, রামলালার ভব্য দর্শন তো এর আগেই আমরা দেখেছিলাম, আজকে রাম দরবারের দর্শন দেখলাম, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। বিশেষত্ব হলো কয়েক গুণ বেড়ে যাবে এবার ওখানে পর্যটক যাওয়া হোক কিংবা ভক্তদের যাওয়া হোক। এইটার বিরোধিতা যারা করেছিলেন স্যার, এইটার বিরোধে যারা গেছিলেন তারাও এবার দেখছি এই পথে ঢুকছেন স্যার, কি বলবেন? হ্যাঁ দাদা, যারা রাম মন্দিরের বিরোধিতা করেছে এই সময় কলকাতা শহরে সংহতি মিছিল করেছিলেন বা সম্প্রীতি মিছিল করেছিলেন, তারা নিজেরাই আজকে জগন্নাথ মন্দির করছেন। মন্দির বলুন বা ট্রাস্ট বলুন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেটা মানুষের পয়সায় করছেন। এটা কিন্তু মানুষের পয়সায় নয়, এটা কিন্তু অ্যাবসলিউট হিন্দু ধর্মাবলম্বী বা যারা হিন্দু ধর্মকে ভালোবাসেন, যার ডোনেশনের পয়সায় তৈরি হয়েছে এটা। এই আপনাদের কথা হচ্ছে যে অর্থনীতিকে চাঙ্গা করবে। আমরা বলতাম যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ভারতবর্ষের, আমরা তাকে বলতাম মহারাষ্ট্রকে। হ্যাঁ, এখানে আরো অনেকে আছেন যারা এই সব নিয়ে কালচার করেন, তারা আমার থেকে আশা করি ভালো বলতে পারবেন। হ্যাঁ, আপনি আমাকে বলুন, এখানে উত্তরপ্রদেশ ইতিমধ্যে 3 ট্রিলিয়নের একটা রাজ্য হিসেবে নিজেকে প্রকাশ করতে পেরেছে। আমার মনে হয় মহারাষ্ট্র থেকেও সেই অর্থনীতির উত্থানের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, অনেক মানে এগিয়ে গেছে অনেকটা, যেখানে মহারাষ্ট্র পিছিয়ে পড়েছে। শুধু মন্দির বা এটা নয়, আপনাকে যেমন টাটাকে যখন ন্যানোকে সরিয়ে দেওয়া হলো, ন্যানোকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার আশেপাশের জমির দাম কমে গেল। আপনাকে মনে রাখতে হবে অ্যানজিলারি, এই যে টাটাকে কেন্দ্র করে কত অ্যানজিলারি গড়ে উঠতো, সেরকম রাম মন্দিরকে কেন্দ্র করে আপনি ওখানে দেখুন কত মানুষের বিজনেস সেন্টার হয়ে গেছে। দেখুন, মেডিকেল ট্যুরিজম আছে, স্পিরিচুয়াল ট্যুরিজম হলেই বা আপনার আপত্তি কোথায়? যখন রুগী কোথাও অন্য রাজ্যে, আমরা সাউথে যাই, সাউথে রুগী ডাক্তার দেখাতে যাই, 2 দিন ছুটি পেলে আমরা গিয়ে কেউ বালাজি দেখে আসি, কেউ আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আসি। সেরকম আজকে উত্তরপ্রদেশে গেলে আপনি যদি স্পিরিচুয়াল ট্যুরিজম করেন, তাহলে আপনাদের কারোর তো কত আপত্তি থাকার কথা নয়। অর্থনীতি পাল্টাচ্ছে। আমি আপনাকে বলছি, আমি এরকম টিভিতেই একদিন দেখছিলাম যে কুম্ভের মেলায় একটি ছেলে তার প্রেমিকার কথায় দাঁতন বিক্রি করে সে কত লক্ষ টাকা রোজগার করেছে। হ্যাঁ, সেই কথা সে মানুষের কাছে তুলে ধরছিল যে আমার বস্তু হচ্ছে যে ভগবান আছেন, ভগবানে বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে অবলম্বন করে মানুষকে না ঠকিয়ে যদি মানুষের অর্থ লক্ষ্যের আবাহন হয়, তাহলে কারোর ফাটার তো কোনো কারণ নেই, কারোর জ্বালা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি সরকারি টাকায় মন্দির বানাতে গিয়ে হিন্দু ভোট ক্যাপচার করার তাগিদে যদি কিছু করা হয়, আমাদের মনে হয় যে সেখানে ভগবানের সঙ্গে যদি তঞ্চকতা হয়, সেখানে যদি ভগবানের ভক্তদের অনুপস্থিতি থাকে, তাহলে সেখানকার অর্থনীতি পাল্টাবে না। এই জিনিসটাও মাথায় রাখতে হবে, এটাই বলার আছে। আমি এখান থেকে আসবো, আমি মহারাজের কাছে একবার যাব, আমি তারপর এই রাজনীতিটা আসবো, যেটা রাজনীতির জন্য মন্দির করা, যেটা অভিযোগ করেছিলেন যারা, তারাই আবার মন্দির যদি করেন তাহলে সেটা রাজনীতির জন্য হয় না, প্রশ্ন করো। তবে তার আগে আমি মহারাজকে প্রশ্ন করব। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, গোটা দেশ জুড়ে হিন্দু ভোট কনসলিডেশন হচ্ছে, এটা একটা বাস্তব, এতে কোনো প্রশ্ন নেই। এই রাজ্যে হচ্ছে, গোটা দেশে হচ্ছে, রাজ্যে 2026 বিধানসভা ভোট। আমার কথা হচ্ছে, এই দেশে, আমাদের দেশে হিন্দু ভোট কনসলিডেট হবে, এটাই তো স্বাভাবিক। আমার দেশে মন্দির হবে, এটাই তো স্বাভাবিক। আমার দেশে হিন্দুরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এতদিন পর্যন্ত এটা স্বাভাবিক ছিল না বলে মনে হতো, এখন যেটা খুব এভিডেন্ট মুখের ওপর হচ্ছে, তাই জন্য কি এই মন্দির নিয়ে আলোচনা বেশি, কিংবা যারা মন্দির বিরোধিতা করতেন তারাও এখন মন্দিরের পথে আসছেন? মহারাজ কি বলবেন, বলুন। না, ভারতবর্ষে একটা সময় ছিল যখন সুপ্রিম কোর্টে রাম মন্দিরের একটা বিবাদ চলছিল, তখন এরাই টিটকারি দিত। বিশ্ব হিন্দু পরিষদের বা হিন্দু সংগঠনগুলির স্লোগান ছিল আধা রুটি খায়েঙ্গে রামলালা লায়েঙ্গে। এনারাই বলতেন রামলালা লায়েঙ্গে পর তারিখ নেই বাতায়েঙ্গে। তারপরে রামচন্দ্র সমহিমায় প্রতিষ্ঠা হলেন, তখন তারা সম্প্রীতি মিছিল করলেন কলকাতায়, খুব ভালো কথা। পুরীতে জগন্নাথ ধাম হলো, জগন্নাথ ধাম কি আদৌ হয়? কারণ যেখানে স্কন্দ পুরাণ বলছেন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায়তে নমঃ। যিনি নীলাচলে নিবাস করেন সেটাই জগন্নাথ ধাম, নীলাচল ক্ষেত্র। যাই হোক, সেটাও ভালো, মন্দির হোক। ভারতবর্ষের মন্দিরগুলি শুধুমাত্র কীর্তন করার, খিচুড়ি খাওয়ার সেন্টার ছিল না কোনো কালেই। ভারতবর্ষের মন্দিরগুলি, দেবালয়গুলি ছিল জ্ঞান, বিজ্ঞান, দর্শন চর্চার প্রাণকেন্দ্র। যার জন্যে যখন ভারতে বহিরাক্রমণ হয় তখন প্রথম হিন্দু দেবালয়গুলো আক্রমণ হয়। কারণ একটা জাতিকে যদি দাসত্ব করাতে হয় তাহলে সেই জাতির শিক্ষা, সেই জাতির অস্মিতাকে ভেঙে দাও, তবেই তাকে দাসত্ব করানো যাবে। যার জন্যে সোমনাথ মন্দির আক্রান্ত হয়েছিল। এবং আজকে ভারতে হিন্দুর নবজাগরণে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, সনাতনীদের আদর্শ পুরুষ, যিনি তার স্বমহিমায় অযোধ্যায় প্রতিষ্ঠা হয়েছেন, ওই দুরাচারী অরাজক তত্ত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এটা নতুন ভারত। এই ভারতে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তার স্বমর্যাদায় প্রতিষ্ঠা হবেন। আর কোনো টানাপোড়েন নয়। এটা রামের দেশ, এটা কৃষ্ণের দেশ, এটা শিবের দেশ, এটা আধ্যাত্মিকতার দেশ। অতএব এখানে স্বমহিমায় দেবালয়ে দেবতা পূজিত হবেন, এটাই স্বাভাবিক। হিন্দু জাতি ঐক্যবদ্ধ হবে। যে জাতির দল নাই সে জাতির বল নাই। সেই একই কথা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বললেন, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, কাটেঙ্গে তো বাটেঙ্গে। বেশ, এখান থেকে আমি একটা বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, কি বলেছিলেন শুনুন, তারপর আসছি ডিবেটে বাকিদের কাছে, হাই ভোল্টেজ ডিবেট। শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। আমি যাব অংশুমান করের কাছে। অংশুমান বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাম মন্দির প্রতিষ্ঠা হলো তখন তিনি সেখানে যাননি। আমি বক্তব্য শোনাতে পারি তিনি তখন বলেছিলেন এটি রাজনীতির জন্য হচ্ছে। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি হিন্দু, আমাকে প্রমাণ করতে হবে না, কিন্তু তিনি তার সঙ্গেই প্রমাণ করার জন্য বলেও রাখছেন কথাটা, কিংবা জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করছেন, তখন তিনি কি এবার অনুধাবন করতে পেরেছেন যে হিন্দু ঐক্যটা এই মুহূর্তে প্রয়োজন, তাই জন্য এই পথেই যেতে হবে? মন্দির অর্থনীতি এবং হিন্দু ঐক্যর গুরুত্বটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করেছেন বলে মনে হয় আপনার? বলুন স্যার। হ্যাঁ, অবশ্যই, এবং এটা খুব দুর্ভাগ্যজনক। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্যেও শেষ পর্যন্ত মন্দিরই হয়ে গেল রাজনীতির মূল মানে আলোচ্য বিষয়। এবং একটু বড় করে যদি দেখি, আমি আগের বক্তাদের সব কথা শুনছিলাম, আমার প্রথম একটা প্রশ্ন আছে যে মন্দির হলে অর্থনীতির উন্নয়ন হবে। একইভাবে যদি গোটা দেশ জুড়ে একের পর এক মসজিদ প্রতিষ্ঠা হতে থাকে, গির্জা প্রতিষ্ঠা হতে থাকে, গুরুদুয়ারা প্রতিষ্ঠা হতে থাকে, তখন সেই সমস্ত মসজিদ, গির্জা, গুরুদুয়ারাকেও আমরা এভাবে স্বাগত জানাবো? তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা আমি একদম অস্বীকার করছি না যে মন্দির তৈরি হলে সেখানে নিশ্চয়ই অর্থনৈতিক একটা উন্নতি তার চারপাশে ঘটে। কারা এই অর্থনৈতিক উন্নতির দ্বারা সরাসরি বেনিফিটেড হয়? কারা? ব্যবসায়ীরা, এবং অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তো আমাদের দেশের এত এত শিক্ষিত যুব সম্প্রদায় যারা আজও বেকার হয়ে পড়ে আছে, তারা কি ওখানে গিয়ে কাজ পাবে? মন্দির তৈরি হলে কাজ পাবে তারা? এবং কতগুলো জায়গায়? আমি তৃতীয় প্রশ্ন করছি যে ধরা যাক এরকম মন্দির, আমি মন্দির তৈরি হওয়ার বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু মন্দির হলেই দেশের অর্থনীতি প্রবলভাবে বিকাশ হবে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে আপনার 2 নম্বর পয়েন্ট। আপনি বললেন ওখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পাবে, ওখানে লোকে ব্যবসা পাবে, বেকাররা পাবে না। আমি এই লজিকটা বুঝলাম না। না, বেকাররা পাবে না বলিনি আমি, বুঝলাম। আমি বললাম শিক্ষিত বেকার যারা, ওখানে শিক্ষিত বেকার নিশ্চয়ই আছেন, সে নিজের ব্যবসা করবেন। না না না, ব্যবসাই করবেন, তাই তার মানে আর সরকারি চাকরি দরকার নেই, কলকারখানা
দরকার নেই, কলকারখানার দরকার নেই, শিল্পায়ন যে গোটা পৃথিবী জুড়ে হয়েছিল, শিল্পায়নের কোনো প্রয়োজন নেই, গোটা পৃথিবীতে শুধু মন্দির মসজিদ দরকার নেই এটা কে বলেছে? মন্দির হতে গেলেও তো কলকারখানা লাগবে, মন্দির হতে গেলেও তো লোহার সামগ্রী লাগবে, মন্দির হতে গেলেও তো যত ওখানে কনস্ট্রাকশনের জিনিস সেগুলো লাগবে, সেই কনস্ট্রাকশনের জিনিসগুলো নিয়ে আসার জন্য গাড়ি লাগবে, লরি লাগবে, সেই লরি তৈরি করার জন্য কারখানা লাগবে। আচ্ছা সজলদা আপনাকে উত্তর দিতে চাইছেন, এক মিনিট অংশুরান বাবু আসি, আপনাকে 3 নম্বর পয়েন্ট বলতে দেবো। সজলদা কিছু একটা কাউন্টার করছেন। আমি কবিকে প্রণাম জানিয়ে বলছি না, সর্বত্র কলকারখানা দরকার নেই, রোজগার দরকার। সর্বত্র চাষাবাদের দরকার নেই, রোজগার দরকার। সব জায়গায় কল লাগবে কেন? সুইজারল্যান্ডে আপনি কারখানা করতে যাবেন কেন আমি জানতে চাই, কারণ সেখানে ট্যুরিজমটাই মেন ব্যবসা। আপনাকে বুঝতে হবে যে আমি না এক মিনিট আমেরিকায় চাষ করবে কেন? তার কাছে টাকা থাকলে সে বাইরে থেকে আমদানি করবে। আপনারা যেমন অন্য লোকের কবিতা টুকে করেন অনেক সময়, তো সেরকম ভাবে তারাও বাইরে থেকে আমদানি করবে। না পার্সোনালি কিছু বলছি না, আরে এটা বাজারে কবি, আমি আপনাকে প্রণাম দিয়ে শুরু করেছি। আমার প্রণাম দিয়ে আপনি কবিদের সম্পর্কে এরকম বাজে কথা বলতে পারেন না। এক মিনিট কারোর সম্পর্কেই বলা যাবে না, কবিদের সম্পর্কে না। আপনারা বলছেন কেন যে আমি আপনাকে প্রণাম করে শুরু করেছি, আপনি আমাকে বলুন প্রণাম করে বাজে কথা বলা যায় না। আরে দাঁড়ান, আপনি আমার কথাটা না শুনে আপনি আমায় চিৎকার করছেন। আরে আমাকে তো বলতেই দিলেন না। আরে না আবার আসি, আপনার 2 নম্বর পয়েন্ট নিয়ে প্রবলেম আছে। আপনি আমাকে বলুন না, পশ্চিম ভারতবর্ষে কি গির্জা, মন্দির, মসজিদ বা গুরুদ্বারা তৈরি হচ্ছে না? হচ্ছে তো, নিশ্চয়ই তাতেও অর্থনীতি পাল্টাবে, তাতেও অর্থনীতি পাল্টাবে। কে বলছে পাল্টাবে না? না না, সেটাকে আপনারা স্বাগত জানাচ্ছেন তো, জানাবেন তো? আমি সেটাই জানতে চাই। এক মিনিট আমি মিনিটের জায়গায় অনেক বেশি মিনিট, কিন্তু আমি তো মাটিতে চলি। আমি আপনাকে বলছি, আমি কল্পনার জগতে বাঁচি না। আমি আপনাকে বলছি, শিক্ষিত মানুষ এই ভারতবর্ষে বেকার কেন? আপনি আমার ফার্স্ট এটার উত্তর দিন। শিক্ষিত মানুষ এই ভারতবর্ষে বেকার কেন? এই ভারতবর্ষ মোদিজি বা বিজেপি তো 15 বছর 20 বছর শাসন করছে, 78 বছরের স্বাধীনতা। আজকে শিক্ষিত বেকার কেন? আজকে আপনি আমায় বলুন। এই যে এই ট্রেনটা ছাড়ুন, এবার ওনাকে উত্তর দিতে। হ্যাঁ শেষ করুন স্যার, আপনাকে 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড দিলাম, তারপর বাকিদের কাছে আসবো। 30 সেকেন্ড। না হ্যাঁ, আমি আমার শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে মন্দির হলে যেমন অর্থনীতির উন্নতি হবে, কটা জায়গায় মন্দির হবে? এই যে ট্যুরিজম, ভারতবর্ষের 1000টা জায়গায় ধরলাম মন্দির হলো, ওই 1000টা জায়গাটাই অর্থনীতির উন্নতি হবে। আর তারপর কি হবে? আর উনি বলছেন বেকার কেন, শিক্ষিত বেকার কেন? যদি একমাত্র ট্যুরিজমই হয় একটা দেশের অর্থনীতির মূল জায়গা, তাহলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত তুলে দিন। পড়াশোনা করার দরকার নেই তো। ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে গেলে এত পড়াশোনা করা লাগে না। আর অর্থনীতির একটা অনৈতিক জায়গা আছে। আমি একেবারেই মন্দির বিরোধী নই। আমি যে কথাটা বলতে চাইছি, অর্থনীতির একটা নৈতিকতা আছে। একটা গাছ তৈরি করলাম, আমি একটা গাছ তৈরি করলাম যে আমি বললাম যে এই গাছটা কেটে দিয়ে আমি কয়েক লক্ষ টাকা পাবো, সেগুন গাছের কাঠ, সেটা কি করা যায়? অর্থনৈতিক নৈতিকতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সেই জায়গায় প্রশ্ন করছি এবং সেই জায়গায় আমি প্রশ্ন করছি। এবং আরেকটা কথাও, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আছে, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আছে। ভারতবর্ষের বেকারি দূর করার জন্য কোনো একটি নির্দিষ্ট দলের দায়িত্ব এটা নয়। না, সবার দায়িত্ব তো, মন্দির তো কোনো একটি নির্দিষ্ট দলের নয়। আমি একটা প্রতিবেদন দেখাবো, আমি একটা প্রতিবেদন দেখাবো অযোধ্যায় কিভাবে অর্থনীতির পরিবর্তন ঘটছে। দেখুন প্রতিবেদন, বিট্টুর দেখুন। রাম মন্দিরের বিভিন্ন জায়গাতে অর্থনৈতিক একটা বাতাবরণ তৈরি হয়েছে। মূলত বলে রাখা ভালো, ক্ষুদ্র শিল্প, সেই ক্ষুদ্র শিল্পকে সামনে রেখে প্রচুর মানুষ তাদের রুটি রুজি ফিরে পাচ্ছেন। কেমন? এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা একটা ট্যাটু পার্লার, ফুটপাতের ওপর তৈরি হয়েছে। 1 বছরের মতো সময় হয়েছে এবং রাম মন্দিরের উদ্বোধনের আগেই প্রচুর সাধারণ মানুষ তারা আসছেন জয় শ্রীরাম, তাদের হাতে ট্যাটু, এই লেখাটা ট্যাটু করতে। জয় শ্রীরাম ট্যাটু বা রাম ট্যাটু বা রাম মন্দিরের ট্যাটু এই মুহূর্তে অন্যতম ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গিয়েছে অযোধ্যা জুড়ে। এবং সেই ছবিটা দেখতে পাচ্ছি, শিল্পী যিনি রয়েছেন কিষণ, তার কাছে চলে যাব যে এই যে বিষয়গুলো उठे আসছে তিনি কিভাবে দেখছেন যে आप टैटू कर रहे हैं, कितने दिन से टैटू हो रहा है और क्या-क्या लोग क्या-क्या लिखा रहा है आपसे? जय श्री राम लिखवा रहे हैं, जय हनुमान लिखवा रहे हैं, जय बजरंग बली,
श्री राम त्रिशूल धनुष बाण सब बनवा रहे हैं। महाकाल अभी तक कितना टैटू हुआ है ऐसे? यहाँ पे भैया गिनती नहीं, हजारों लोग करवा चुके हैं। सिर्फ जय श्री राम हजारों लोग बनवा चुके हैं। कितने दिनों में? अभी यही 3-4 महीने हुए हैं। বাইরে থেকে যারা দর্শনার্থীরা রয়েছেন, যারা রাম মন্দির দেখতে এসেছেন, তারা এখান থেকে মিষ্টি কিনছেন এবং রাম মন্দিরে পুজো দেবেন। এই মুহূর্তে মহারাষ্ট্র থেকে এক ব্যক্তি এসেছেন, তার সঙ্গে কথা বলে নেব। मंदिर उद्घाटन के पहले बहुत सारा दुकान खुला हुआ है, सेल हो रहा है, अच्छा मुनाफा हो रहा है, इसे कैसे देख रहे हैं आप? ये कैसा है, जैसा अभी राम मंदिर बनने वाला, तो जाहिर सी बात है यहाँ आस पड़ोस जाहिर सी बात बढ़ेगा, आने जाने वाला ट्रैवलेशन बढ़ेगा, लोग बढ़ेंगे, महंगाई मतलब थोड़ा बिजनेस ज़्यादा होगा, ट्रैवलिंग ट्रांसपोर्ट भी बढ़ेगा। अभी यहाँ पे एयरपोर्ट भी बन रहा है, धीरे धीरे यहाँ पे मतलब अच्छा तरक्की होगा, ऐसा मुझे लग रहा है। बिजनेस अच्छा होगा, बिजनेस बहुत ही अच्छा होगा, क्योंकि अभी लोगों का आना जाना ऑलमोस्ट डबल टिबल हो जाएगा। একটা মন্দির তৈরিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যেভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে অযোধ্যা জুড়ে, তা বলার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করা হচ্ছে। এই মিষ্টির দোকানের সামনে বিভিন্ন জায়গায় ফুলের দোকান রয়েছে এবং ফুলের মালা তৈরি করা হচ্ছে। खरीदारी कैसा हो रहा है सुबह से? सही है, हम तो अभी आए, हम तो 3 बजे आए हैं। सुबह से कोई और था हमारे जगह पे। 3 बजे से अभी तक कितना सेल हुआ है? हम 500 कमाए बस अभी। 3টে থেকে এখন বাজে বিকেল 4টে, 1 ঘন্টার ব্যবধানে 500 টাকা ইনকাম। অন্তত এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায় যে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়, সেটা অন্তত মাসের পর মাস অপেক্ষা করতে হয়। বিট্টু সরাসরি প্রতিবেদন তুলে ধরছিলাম ঝন্টুবাবু এবং তারপর অরিত্রর কাছে যাবো। ঝন্টুবাবু, একটু আগে বলছিলেন অংশুমান বাবু যে ওখানের ব্যবসায়ীরা লাভবান হবে, শিক্ষিত বেকারদের কি হবে, কলকারখানা কোথায় হবে? আমার কথা হচ্ছে শিক্ষিত বেকার ওখানে নেই, ওখানেও শিক্ষিত বেকার নিজের কাজ নিজে করবে, নিজের এমপ্লয়মেন্ট নিজে জেনারেট করবে। একটা টেম্পল, একটা মন্দির প্রতিষ্ঠা হলে এত বড় কয়েক লক্ষ মানুষের অর্থনীতির উন্নয়ন হবে। বলুন স্যার। প্রথমে আমাকে একটু একটু সময় দাও, যে আমাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে, এটা একটা রিলিজিয়াস ট্যুরিজমের অ্যাসপেক্টের কথা, শুধু মন্দির নয়। দেখুন, কবিকে আমি করছি না, যেখানে মন্দির হওয়ার সেখানে তো ট্র্যাডিশনালি বহু যুগ ধরে মন্দির আছে, যেখানে মসজিদ বা গির্জা একটা ট্র্যাডিশনাল রিলিজিয়াস অ্যাসপেক্ট আছে। যেমন বেনারসিতে কয়েক লক্ষ বছর থেকে ওখানে এই ধরনের ধর্মীয় স্পিরিচুয়াল পার্ট থাকে। আবার ঠিক আপনি যদি বোকারোতে মন্দিরের প্রশ্ন বলেন, সেখানে তো ইন্ডাস্ট্রিটা অনেক এগিয়ে থাকবে। প্রশ্ন তা নয়, যেহেতু আজকে বিষয়টা হচ্ছে রিলিজিয়াস ট্যুরিজম বা বকলমে এখানে মন্দিরকে স্পেসিফিক করা হচ্ছে। আমি বেশ কিছু কথা বলছি। দেখো, কিছুদিন আগে সন্দীপ সিং একটি গবেষণাপত্র বের করলেন, মন্দির অর্থনীতি খণ্ড 1। পরিষ্কার সেখানে তিনি কতগুলো কেস স্টাডি দেখাচ্ছেন যে আজকের যে জম্মু কাশ্মীর এবং কেন্দ্রশাসিত লাদাখ, সেখানে আমরা জানি বহু যুগ ধরে অনেক ধর্মীয় আচরণ হয়, সেখানে মুসলিমদের হয়, হিন্দুদের পুরনো সময় ছিল, এখনও আছে। সেখানে দেখা যাচ্ছে 65 একটা লার্জ প্রপোর্শনেট অফ দ্য সন অফ সয়েল তারা অ্যাবজর্ব হয়েছে, হয় বহুদিন ধরে আছে কাজে, বিশেষ করে মন্দিরের কাজে। তাদের 65% পূর্ণকালীন ফুল টাইম ওয়ার্কার অ্যান্ড 35% হচ্ছে কন্ট্রাকচুয়াল। শুধু তাই নয়, অমরনাথ, মাতা বৈষ্ণোদেবী, শিবখড়ি, হোমিস গোম্পার, এই সব জায়গায় অর্থনীতিটা মূলত দাঁড়িয়ে আছে কিন্তু এই টেম্পল ট্যুরিজমটার উপরে দাঁড়িয়ে। এটা একটা আধুনিক কনসেপ্ট। শুধু তাই নয়, যেখানে শিল্প দরকার, অস্বীকারের জায়গা নেই, ভারী শিল্প, হালকা শিল্প, কিন্তু শিল্পের সাথে এই রিলিজিয়াস ট্যুরিজম বা টেম্পল ইন্ডাস্ট্রির একটা তফাৎ হচ্ছে, শিল্প প্রত্যেকটা ক্ষেত্রেই মন্দা থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমেরিকা সহ পৃথিবীর যে কোনো দেশগুলোয় শহর কেন্দ্রিক বেশ কিছু কারখানা গড়ে ওঠার পরে একটা সময় যুগের তালে বাটার মতন ব্যবসাগুলো যখন ডাউন হয়েছে, সেই নগরীগুলোর থেকে লোক সংখ্যা কমেছে। আমি আর উদাহরণ দিয়ে সময় নষ্ট করছি না, কিন্তু টেম্পল ট্যুরিজম বা এই ধরনের ধর্মভিত্তিক শিল্পগুলো তাদের একটা কি হয় যে একটা অনুষঙ্গ গড়ে ওঠে। সেই অনুষঙ্গটা হচ্ছে এমন একটা প্যাটার্ন, যে প্যাটার্নে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টটা গড়ে উঠে একের সাথে আরেকটা। যেমন ধরো, তোমাকে আমি বলি যে এই বানারসি, মাদুরাই, পুষ্কর, উজ্জয়িনী, এইখানকার অর্থনীতিটা কিন্তু হাজার হাজার বছর ধরে টিকে আছে একটা মন্দির ভিত্তিক অর্থনীতির চিরন্তর ধারণা থেকে, যেই শিল্পটার সাথে যুক্ত একাধিক অংশ, কর্পোরেট থেকে শুরু করে একদম ডাউন টু আর্থ, সবটা কিন্তু একে অপরের সাথে যুক্ত। শুধু তাই নয়, তুমি জানো আমাদের দেশের সুভদ্রেগামা, বিজয়গামা, আনালগামা
প্রদগীতাগামার মতন একাধিক প্রাচীন গ্রন্থে লেখাই আছে মন্দির দ্বারা আর্থসামাজিক কার্যকলাপের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। স্যার আপনি বলছিলেন ভারী শিল্প প্রয়োজন, আমি বলছি মন্দিরটা বানাতে কিসের প্রয়োজন? মন্দিরটা বানাতেও তো শিল্প থেকেই আসছে, সেখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, গাড়ি, ট্রান্সপোর্টেশন। আমি বলছি 2022 সালে আইসিআইসিআই এর একটা সার্ভে বলছে যে গোয়ার তুলনায় বানারসিতে পর্যটক বেড়েছে। সেখানে পুরনো কিছু মন্দিরকে সংস্কার করে ইকোনমির ফান্ডেডটা করা হয়েছে। শুধু তাই নয়, সে আমি তোমাকে পরিষ্কার বলছি যে বেনারসি কাশী বিশ্বনাথ ধামের সংস্কারের পরে 80 লক্ষ লোকের থেকে এক বছরে পর্যটক বেড়েছে 7 কোটি। আবার প্রশ্ন, যেখানে সেই 7 কোটি লোক ওখানে থাকছে না, টাকা দিচ্ছে না, ওখানে স্থানীয় ইকোনমি বাড়ছে না, সেখানে হেভি ইন্ডাস্ট্রি হবে। আমি অরিত্রকে বলে দিয়ে আসি, হ্যাঁ একদম ছোট করে আমার কথা হচ্ছে, আমি একটা বাইট শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাম মন্দির প্রতিষ্ঠা হলো তিনি বলেছিলেন এটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, রাম মন্দির প্রতিষ্ঠা যদি রাজনীতির অঙ্গ হয় তাহলে উনিও কি সেই রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছে এখন এই মুহূর্তে? আমি সেই প্রশ্ন নিয়ে অরিত্রকে যাবো। বাইটটা শুনুন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আমি অরিত্রর কাছে যাবো। সবচেয়ে বড় কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা গিমিক, ভোটের আগে হয়েছে। আর 2026-এর আগে যদি জগন্নাথ মন্দির হয়ে থাকে সেটাকেও আপনার উল্টো দিকের লোকেরা গিমিক বলতে পারে। আমার আপত্তি নেই, জগন্নাথ মন্দির করুন, আরও 10টা মন্দির করুন, এটা ভালো। কিন্তু এই দ্বিচারিতাটা কেন? ওটা গিমিক, এটা গিমিক নয়, ওটা রাজনীতি, এটা রাজনীতি নয়। এই অদ্ভুত সিচুয়েশনটা আমি বুঝেই উঠতে পারছি না। স্যার বলুন। দেখুন কিশোরদা, বলার আগে আমি 3-4টে জিনিস যেটা সজলদা বলেছিল সেগুলোকে আমি কাউন্টার করছি। আমি খুব সংক্ষেপে বলবো। সজলদা দীঘার জগন্নাথ ধামের এত বিরোধিতা করলো, কিন্তু ওনারই দলের নেতা দিলীপ ঘোষ সেখানে উদ্বোধনের দিন উপস্থিত ছিল। আমি বুঝতে পারলাম না দিলীপ ঘোষ বড় হিন্দু না সজল ঘোষ বড় হিন্দু। উনি মন্দিরের বিরোধিতা করেননি, কিন্তু উনি দীঘার জগন্নাথ ধামের বিরোধিতা করেছে। উনি বলছেন ধামের বিরোধিতা করেছে। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, মানে ধাম কাকে বলে? যেখানে ভগবান বাস করে সেটাই ধাম করে। আমি মহারাজজি অনেক ধর্ম জিনিসে বললো, আমি অত টেকনিক্যাল জিনিস জানি না, কিন্তু আমরা ছোটবেলায় যেটা শিখে রেখেছি যে ভগবান যেখানে বাস করে সেটাই ধাম। ভগবান যেখানে বাস করে সেটাই ধাম। অবশ্যই ঠিক আছে, হলো বললো 2 দিন ছুটি থাকলে আমরা বালাজি মন্দির যাব, আমরা অযোধ্যা যাব। উনি কি একবারও জগন্নাথ ধাম গেছেন? আপনি জগন্নাথ ধাম গেছেন? আপনি তো হিন্দু, আমি হিন্দু, আমি জগন্নাথ ধাম ঘুরে। অরিত্র, তুমি সজলদার কাউন্টার করার জন্য এসছো না আমার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন রাম মন্দির হচ্ছে রাজনীতি, আমার উত্তরটা কটা ভোট পেয়েছে? আমার উত্তর, অযোধ্যা বিজেপি তো হেরে গেছে। আমার প্রশ্ন হচ্ছে রাম মন্দির যদি দ্বিচারিতা হয়, ভোটের আগে গিমিক হয়, তাহলে জগন্নাথ মন্দির নয় কেন? আমার লজিক দিয়ে বুঝিয়ে দাও, আমি চলে যাবো পরের জনের কাছে। জগন্নাথ মন্দিরে এটা কবে হয়েছে? ভোটের আগে হয়েছে, 2026-এর আগে হয়েছে, এটা উদ্বোধন হলো। হ্যাঁ, তো হবে তো। প্ল্যানটা কবেকার সেটা জানেন আপনি? প্ল্যানটা রাম মন্দিরের কবেকার? 500 বছর আগের প্ল্যান। এটা বহু বছর আগের রাম মন্দিরের প্ল্যান 500 বছর আগের। আরে রাম মন্দিরকে নিয়ে 500 বছর আগের কেন্দ্র করে নরেন্দ্র মোদী যেই টাকার অ্যাডভার্টাইজমেন্ট করেছে, কি টাকার অ্যাডভার্টাইজমেন্ট জানেন? আপনি রাস্তার মোড়ে মোড়ে জগন্নাথ মন্দির দেখতে পাবেন। আপনি উত্তরপ্রদেশে এখনই বেরোন, রাস্তার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর জগন্নাথ মন্দির দেখতে পাবেন। এখনই বেরোন, আপনি কলেজ মোড়ে দেখতে পাবেন। উত্তরপ্রদেশে আপনি চেঁচিয়ে লাভ নেই, অরিত্র লজিক দিয়ে কথা বলো, আমার সাথে চেঁচিয়ে লাভ নেই, আমার লজিকটা বলো। তুমি অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছো, কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আপনি বলেন পশ্চিমবঙ্গে কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট
হয়েছে, প্রত্যেক মোড়ে হয়েছে, এই অফিসের বাইরে আছে, এই অফিসের বাইরে বোর্ড লাগানো আছে, এই অফিসের বাইরে অবশ্যই জায়ান্ট স্ক্রিন, আমার পাড়ায় জায়ান্ট স্ক্রিন লেগেছিল, আমার পাড়ায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। লজিক দিয়ে কথা বলো অরিত্র, না লজিক কথা, যেগুলোকে নিন্দা করছো সেগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বাংলা বিরোধী, আরে যেগুলোকে নিন্দা করেছো, অ্যাডভার্টাইজমেন্টের নিন্দা করেছো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, জায়ান্ট স্ক্রিনের নিন্দা করছো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মন্দিরের নিন্দা করছো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছো? তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছো? সজলদা হাত তুলছেন, বেশ আপনাদের বলেছেন, আমি কোনো কথা বলিনি। আমার যেটা বলার বক্তব্য ছিল, আমি নিশ্চয়ই দিলীপ দা অনেক বড় নেতা, আমি সেই জায়গায় বলিনি। আমি যেটা বলেছি যে যেটা আমরা জগন্নাথ ধাম বলি, আমার বাড়িটাও আমার ধাম, আমার বাড়িটা আমার ধাম, সেরকম জগন্নাথের ধাম ওইটা পুরী, সেটাকে আপনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে সময় নেই বাবা, আমি বলছি তোমার থেকে না, আমার কাছে সময় নেই, সরি আমার এখানে শেষ করতে হচ্ছে। আমার প্রশ্ন রইল, আমার এখানে শেষ করতে হচ্ছে, আমার প্রশ্ন রইল, মন্দির হোক, এই দেশে মন্দির হবে না তো কোথায় মন্দির হবে? আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশে যে দেশ থেকে এই সনাতন ধর্মে, যে মাটিটা হলো সনাতন ধর্মে, সেখানে মন্দির হবে না, সেখানে হিন্দু ঐক্য হবে না তো কোথায় হবে? মন্দির হোক, হাজার হাজার মন্দির হোক, গলিতে গলিতে মন্দির হোক। কিন্তু যারা মন্দিরের বিরোধিতা করেছিলেন, রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন, বলেছিলেন রাজনীতি, তারা যখন আজ ভোটের আগে মন্দির উদ্বোধন করছেন, আমি সেই মন্দির উদ্বোধন করাটাকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু এটা দ্বিচারিতা নয় কি? যাই হোক, দ্বিচারিতাও যদি হয়, আজ হিন্দু ঐক্যের জয় জয়কার এবং মন্দির প্রতিষ্ঠার জয় জয়কার হচ্ছে গোটা দেশে। সেই কথা, সেই আনন্দের কথা জানিয়ে আজকে কিশলয় অগ্নিবাণ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।